হ্যালো বন্ধুরা, আমি জয়। আমার ভয়েসে নতুন নতুন গল্প শুনতে হলে কথা বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরো অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দিতে পারবো। গল্পগুলোকে ভিডিও আকৃতিতে বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই যদি গল্পগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভয়েস তোমাদের মন ছুঁতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও তোমার প্রিয় মানুষটাকে শেয়ার করতে একদম ভুলবে না। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। পার হয়ে গেল বেশ কিছুদিন। এই কয়েকদিন অসহ্য গরমে কেটেছে। আজ একটু আকাশের রূপ বদল দেখা দিচ্ছে। বিকেল থেকেই গুমোট রূপ ধরে আছে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও বৃষ্টিটা এখনো নেমে আসেনি। ঘড়িতে 8টা বেজে 35 মিনিট। মা বেশ কয়েকবার ফোন করেছে, ফোন ধরেনি ফায়াত। আজ অনেক দিন পর গাড়ি নিয়ে বের হয়েছে কিছুটা সময় নিজের মতো কাটানোর জন্য। ডাক্তার হওয়ার সুবাদে নিজের জন্য সময় খুব কমই থাকে। সেই ইচ্ছে করে নিজেকে ব্যস্ত রাখে বলার যায়। শহর থেকে বেশ খানিকটা দূরে আছে সে বর্তমানে। আপাতত একটা টঙের দোকানে বসে আছে। দোকানে তেমন মানুষ নেই। প্যান্টের পকেট থেকে ফোন বের করলো ফায়াত। বেশ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে কল করলো বিদেশি নাম্বারটিতে। রিং হচ্ছে। একসময় রিসিভ হলো। কিছু বলছে না সে। কেমন আছিস ফরাজ? আবার পাশে চুপ রইল। ফায়াদ অপেক্ষা করলো উত্তরের। বেশ খানিকটা সময় পর উত্তর এলো। আছি ভালো। দেশে আসবি না? কার জন্য? কেউ নেই দেশে, মা বাবা আমি। মা বাবা তোকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে ভাই। আমি আর তুই একই তো। ফায়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর আমাদের কথা মনে পড়ে না? পরে তো ভীষণ মনে পড়ে। সাথে তাকেও। দেশে গেলে তাকে অনুভব করতে পারবো, কিন্তু ছুতে পারবো না। যেখানে তাকাবো শুধু তার স্মৃতি, কিন্তু সে নাই। আমার সে নাই। দূরে থেকে যদি ভালো থাকা যায়, খারাপ কি? ফায়াদ বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলো। ভালো আছিস তবে? ফায়াজ বলতে গিয়েও বলতে পারল না। আশ্চর্য, সামান্য একটা প্রশ্নের উত্তর সে দিতে পারছে না। কষ্টটা বুকে দানা বাঁধছে। ফায়াজ ফোনটা কেটে দিল। সে জানে ফায়াজ এইটার উত্তর দিতে পারবে না। প্রশ্নটা মোটেও সামান্য ছিল না। ফায়াদ মাকে ফোন দিল। ফোন দিয়ে জানালো টেনশন না করতে, সে আসছে বাসায়। গাড়ি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেশ খানিকটা ভিজে গিয়েছে সে। গাড়ি স্টার্ট দিল সে। বাহিরে ঝুম বৃষ্টির শব্দ। মাতাল করা ঠান্ডা হাওয়া বইছে। গাড়ি চালানোর সময় অপরাজিতার কল এলো। ফোন লাউডস্পিকারে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল সে। ফোন ধরতেই অভিযোগ করে উঠল অপরাজিতা। আপনার ফোনটা ব্যস্ত ছিল কেন? ফায়াজের সাথে কথা বলার সময় কল দিয়েছিল অপরাজিতা। ব্যস্ত পাওয়ায় তার এই অভিযোগ। জরুরি কল ছিল। অপরাজিতা বিশ্বাস করলো। সে ফায়াজকে খুব বিশ্বাস করে। কেন করে তা জানা নেই। আপনি বাইরে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি, কোথায় যাচ্ছেন? গাড়ি চালাতে চালাতেই তার সেই গম্ভীর আওয়াজে বলল। বাহিরে গাড়ি চালাচ্ছে, বাসায় যাচ্ছে। অপরাজিতা মন খারাপ করে বলল, কতদিন সামনে থেকে দেখি না আপনাকে। আপনাকে আমার ভীষণ মনে পড়ে। আপনার আমাকে মনে পড়ে না আমি জানি। মেয়েটার কথায় অভিমান ছিল। নিঃশব্দে হাসলো ফায়াদ। অপরাজিতার অ্যাক্সিডেন্টের পর থেকে তাকে বাসা থেকে বের হতে দেওয়া হয় না বিনা প্রয়োজনে। আর প্রয়োজন থাকলেও সাথে কেউ না কেউ থাকে, যার কারণে ফায়াদকে তার দেখতে যাওয়া হয়ে ওঠে না। কিছুদিন পর এইচএসসি হওয়ার কারণে বাসায় বসেই পড়ছে, আর টিউশনি তো আছেই। আমাকে দেখে কি করবা? বড় গিয়ে কাজে লাগবে। অপরাজিতা বের করলো। আর পড়া মাথার মধ্যে আপনি ঢুকে বসে আছেন। রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়তে গিয়ে লেবু রুইতের জায়গায় লেবু ফায়াত পড়ে ফেলে। ফায়াজ অবাক হওয়ার ভান করে বলল, কি সাংঘাতিক ব্যাপার! ফায়াদের কথা শুনে অপরাজিতা নিজের মুখে নিজেই জ্বর মারল। বিড়বিড় করতে গিয়ে জোরে বলে ফেলেছে,
এখন এই লোক যদি তাকে এটা নিয়ে খোঁটা দেয়? দেখুন, আপনি কিছুই শুনেননি। ফায়াদ ঠেস মেরে বলল। কিন্তু আমি তো শুনেছি। পরক্ষণেই অপরাজিতা আবার বলে উঠল। আচ্ছা শুনেছেন, ভালো করেছেন, তবুও তো ভালোবাসেন না। আবারও এক নীরব অভিমান দেখালো মেয়েটা। ফায়াদ শুনল সেই অভিমান, মন খুলে গোপনে হয়তো লিখেও রাখছে অভিমানের কারণগুলো। কোনো একদিন হয়তো খুব যত্ন করে অভিমানিনীর অভিমান ভাঙাবে। অপরাজিতা বিভিন্ন কথা বলছে, কথার এক ফাঁকে ফায়াদ বাধা দিল অপরাজিতাকে। অপরিচিতা, হুম। বারান্দা আসো। বাইরে বৃষ্টি তো। অপরাজিতা আবার বলল। আসো। অপরাজিতা আসলো বারান্দায়। ফায়াদ খুব স্বাভাবিকভাবে বলল, তাকাও গাড়ির দিকে। অপরাজিতা নিচে তাকাতেই ফায়াদ গাড়ির গ্লাসটা নামিয়ে দিল। এক মুহূর্তের জন্য থমকে গেল অপরাজিতা। দেখতে পেল তার প্রণয় পুরুষকে, তার ডাক্তার সাহেবকে। ফায়াদকে এই মুহূর্তে সে আশা করেনি। ফায়াদ এখানে আসবে এটা তার ধারণার বাহিরে ছিল। বৃষ্টির ঝুম ছন্দে তার মনের মধ্যেও ছন্দ বেজে উঠেছে। মানুষটা তার জন্য এসেছে, তার আবদার পূরণ করতে এখানে আসা। তবে কি মানুষটা তাকে ভালোবাসে? তার জন্যই এসেছে তো? সে যেন কথা বলতে ভুলে গেল। তার মনের ইচ্ছা যে এভাবে পূরণ হয়ে যাবে সে ভাবেনি। বৃষ্টির ছাট এবং ঠান্ডা হাওয়া এবং সাথে মনের এই পাগল করা অনুভূতি সব মিলিয়ে অপরাজিতা যেন জমে গেল। সে থেমে থেমে বলল। আপনি এখানে? অপরাজিতা যখন বলেছিল যে তার ফায়াদকে ভীষণ মনে পড়ে, তখন ফায়াদ গাড়ি ঘুরিয়ে নিয়েছিল অপরাজিতার বাসার রাস্তায়। কেন করেছে এত কিছু ভাবেনি সে। মন বলেছে যাও, তাই সেও এগিয়ে গিয়েছে সেই পথে। এতক্ষণ সে অপরাজিতাদের বাড়ির পথেই চলছিল। অপরাজিতার মন খারাপ যেন তার সহ্য হচ্ছিল না। মন যেন বলছিল মেয়েটার ছোট্ট মনটা কষ্ট না পাক, দিলাম না হয় একটু দেখা। এটাই কি শুধু কারণ, নাকি তার অবচেতন মনও চাচ্ছিল মেয়েটার একটু দেখা পেতে? কে একজন নাকি রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়তে পারছে না, তাই সে যাতে নামটা তাড়াতাড়ি শিখতে পারে সেই ব্যবস্থাই করতে এলাম। অপরাজিতা লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে আর চোখে দেখছে ফায়াদকে। ফায়াদ আড়ালে হাসল। দুইজনেই চুপচাপ আছে ফোন কানে দিয়ে, একে অপরকে দেখছে। হঠাৎ অপরাজিতা দাঁড়িয়ে গেল। ফায়াদ বলল, একটু অপেক্ষা করুন। বলেই সে রুমে গেল। রুমের দরজা আটকে সাউন্ড বক্স ছাড়ল। তার রুমের দরজা আটকালে বাহিরে আওয়াজ যায় না। আবার ফিরে আসলো বারান্দায়। মিউজিকের শব্দ শুনে ফায়াদ বলল, এখন গান। শেষ করার আগে অপরাজিতা ফোনটা ঠোঁটের কাছে এনে ফিসফিস করে বলল, হুস, ফেল ইট। অপরাজিতার বলার ধরনে সে আর প্রতিবাদ করতে পারল না। অন্য কিছু ছিল সেই কথায়। অপরাজিতার কথাই মেনে নিল। মাঝে মধ্যে কিছু কথা মেনে নিতে ক্ষতি নেই। দারুণ এক অনুভূতি খেলা করছে মনে, যেন সে নিজেকে ডোবাতে চাচ্ছে কারোর মায়ায়। বেজে ওঠে ইংরেজিতে কিছু মন ভোলানো শব্দের মেলা। I found a love for me, darling. Just dive right in and follow my lead. গানটা শুরু হতেই চোখ দুটো বন্ধ করে ফেল অপরাজিতা। বৃষ্টির ছাট, সাথে সেই রিমঝিম মধুর শব্দ। পছন্দের গান, আর আছে ফোনের অপর পাশে ভালোবাসার মানুষ। প্রকৃতি যেন ভালোবাসায় পরিপূর্ণ। ফায়াদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরাজিতার পানে। এতটা মুগ্ধতা কি মেয়েটার মধ্যে আগেই ছিল, নাকি আজ প্রথম মেয়েটাকে এতটা মুগ্ধতা নিয়ে দেখছে বলে এত মুগ্ধ হচ্ছে সে? বৃষ্টির ছাড় ছুঁয়ে যাচ্ছে মেয়েটাকে। মুখমণ্ডলে ছোট ছোট বৃষ্টির কণা, তা যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সেই মায়াবী ফুলের মতো চেহারার। ফায়াদ অনুভব করল তার এত বছরের জীবনে এতটা মুগ্ধতা নিয়ে সে কাউকে দেখেনি। কানে বাজছে। হ্যাঁ, মেয়েটা তো বাচ্চাই ছিল, তার তুলনায় এখনও খুব ছোট।
তবে তার ভালোবাসার পরিমাপটা বিশাল, যা একটু একটু করে কাবু করছে ফায়াদকে, হয়তোবা গোপনে গোপনে কাবু করেও ফেলেছে। অপরাজিতা বন্ধ চোখের পাতা খুলল, দৃষ্টিতে আটকালো ফায়াদের দৃষ্টি। চোখ সরালো না, দৃষ্টিতে দৃষ্টি আটকে থাকুক অন্তকাল। সময়টা এখানেই থমকে থাকলে মন্দ হয় না। অপরাজিতা গানের সাথেই ফিসফিস করে বলল, ডার্লিং, ইউ লুক পারফেক্ট টু নাইট। ফায়াদের কি হলো তার জানা নেই, তবে প্রথমবারের মতো কিছুটা অনুভূতি সেও ব্যক্ত করেই ফেলল। অপরাজিতার মতো সেও তার সম্মোহনীয় গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল। ইউটিউব ভীষণভাবে কেঁপে উঠল অপরাজিতা। ফায়াদের এই ফিসফিসানো আবেগ মিশ্রিত উত্তর সে আশা করেনি। সবসময় অনুভূতি সে একাই ব্যক্ত করেছে। ফায়াদ তাকে বাধা না দিলেও সাড়া দেয়নি কখনো। প্রথমবার সে সাড়া দিল অপরাজিতার অনুভূতিতে। আপনি আমাকে থামিয়ে দিল ফায়াদ। শ্, আজ আর কোনো কথা নয়, ঘরে যাও, ভেজে গেছো বেশ, চেঞ্জ করে পড়তে বসো। মাথার মধ্যে আমাকে ঘোরালে চলবে না, পড়াশোনার গাফিলতি পছন্দ নয় আমার। বলেই ফোন কেটে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সে। ঠান্ডা আওয়াজে শাসিয়ে গেল মনে হচ্ছে। অপরাজিতা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। বড্ড খুশি খুশি লাগছে তার। ফায়াদের শেষ কথাটায় লজ্জাও পেয়েছে খানিকটা। গাফিলতি সে করবে না, তার ডাক্তার সাহেবের পছন্দ নয়। মুচকি মুচকি হেসে রুমে চলে গেল সে। ফায়াদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাতের প্রায় 12টা বেজে গিয়েছে। বাড়িতে প্রবেশ করতেই দেখল মা বাবা দুজনেই বসে আছে তার জন্য। তাকে দেখেই আখি বেগম এগিয়ে এলেন। কি রে বাবা, সেই কখন বললি আসছিস, এত দেরি কেন? ফায়াদ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইস, এমন মমতাময়ী আর কেউ আছে? সে মুচকি হেসে নিচু হয়ে মাকে জড়িয়ে ধরল। রাস্তা আটকে গিয়েছিলাম মা। ফোন করে বলবি তো, টেনশন হয় তো। এখন গিয়ে ফ্রেশ হ, খাবার দিচ্ছি আমি। বলেই ব্যস্ত পায়ে রান্নাঘরে গেলেন তিনি। এতক্ষণ পর মুখ খুলেন ফারদিন আহমেদ। মাকে এভাবে এত টেনশনে রাখো না তোমরা, হুটহাট না বলে এভাবে যাবে না। বাবা, তোমরা কেন বলেছ বুঝতে পেরেছে ফায়াদ, সে বলল। ফারাজ ভালো নেই বাবা। ফারদিন আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, একাকিত্ব কখনো মানুষকে ভালো রাখে না। হুম। ফায়াদ আর কিছু বলল না। এই বিষয়ে কেউ তেমন বেশিক্ষণ কথা বলতে পারে না। তার আগেই হৃদয় ভার হয়ে ওঠে। কষ্টটা যেন বিশাল, সময় বহমান, এর থেমে থাকার নিয়ম নেই। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। কাল থেকে এইচএসসি এক্সাম শুরু অপরাজিতার। আজ এসেছে ফায়াদের চেম্বারে। তার হাত এখন ভালো আছে, ভারী জিনিস তুলতে একটু সমস্যা হয়, তাছাড়া সে আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রত্যেকবার অপরাজিতা ভিজিট নিয়ে দেখা করে, কিন্তু এবার তাকে পিয়ন ভিজিট ছাড়াই যেতে দিল। চেম্বারে প্রবেশ করে দেখে একজন মেয়ে এবং তার মা বসে আছে। ফায়াদ তাদের পরামর্শ দিচ্ছে। অপরাজিতাকে এক পলক দেখেই ফায়াদ সোফা দেখিয়ে জিজ্ঞেস করলো, একটু বসতে পারবে? অপরাজিতা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সে সোফায় বসলো। তারপর আরও 2জন রোগী দেখে দম নিল ফায়াদ। এখন সে 20 মিনিট ব্রেক নেবে। উঠে অপরাজিতার পাশে গিয়ে বসলো। সময় নিয়ে অপরাজিতাকে একবার পরখ করলো সে। মুখটা শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া করো না? করি তো। এমনিতে মেয়েটা প্রচুর কথা বলে, আজ শান্তভাবে বসে আছে। মাথার মধ্যে টেনশন ঘুরলে চঞ্চলতা দেখাবে বা কি করে। ফায়াদ ব্যাপারটা বুঝতে পেরে আড়ালে মুচকি হাসলো। কাল তো এক্সাম, প্রিপারেশন কেমন? এবার অপরাজিতা টেনশনে হাঁসফাঁস করছে। সব পড়েছি, তবুও ভয় হচ্ছে। মনে হচ্ছে কিচ্ছুই পারবো না। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে। ফায়াদ নরম দৃষ্টিতে তাকালো। মেয়েটা আসলেই খুব চাপে আছে। সে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, সব ভালো হবে ইনশাল্লাহ, ভালোভাবে এক্সাম দেবে। হুম। ফায়াদ উঠে গেল।
তার টেবিল থেকে একটা বড় শপিং ব্যাগ নিয়ে ফিরে এলো। ব্যাগটা অপরাজিতার দিকে এগিয়ে দিল। অপরাজিতা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ফায়াদ অপরাজিতাকে ইশারায় ব্যাগটা নিতে বলল। ব্যাগটা হাতে নিয়ে সে তাকিয়ে আছে ফায়াদের দিকে। মোট কথা, সে জানতে চাচ্ছে এটা কেন। ফায়াদ বুঝতে পেরে বলল, কাল তো এক্সাম, তাই বেস্ট উইশ হিসেবে সামান্য গিফট। গিফটকে খুশি হয়ে গেল অপরাজিতা। গিফট পেলে যে কেউ খুশি হয়, ছোট কিছু হোক আর বড় কিছু। গিফট শব্দ শুনেই মুখে হাসি ফোটে, হোক সেটা সামান্য একটা জিনিস। এই মুহূর্তে অপরাজিতার হাসি দেখে ফায়াদের মনটা জুড়িয়ে গেল। অপরাজিতা খুশি হয়ে বলল, ধন্যবাদ, তবে আপনাকে এক্সামের আগে দেখতে পারলে আমার জন্য সেটা সবচেয়ে বড় বেস্ট উইশ হতো, কিন্তু আব্বুর সাথে যাব তাই এটা তো সম্ভবই না। হাসি হাসি মুখে বলেছে সে, কিন্তু সে যে তার আক্ষেপ প্রকাশ করেছে তা বুঝতে দেরি হলো না ফায়াদের। অপরাজিতা গিফট পেয়ে মনটা হালকা হয়ে এলো। সে ফায়াদের সাথে তার বিভিন্ন কথা শুরু করলো। ফায়াদ আজ থামছে না। যতটুকু সময় ফ্রি আছে ততটুকু সময় একজন মনোযোগী শ্রোতা হয়েই না হয় পার করলো। জি, মিস নীতি, আপনাকে আমি কফিটা খেতে বলেছি। কিন্তু কেন স্যার? যা বলছি তাই করেন। বাধ্য হয়ে নীতি কফিটা মুখে দিল। মুখে দিতেই তার মনে হলো এর থেকে বাজে কফি সে কোনো দিনও খায়নি। কফিটা বেসিনে ফেলে এসে বলল, এটা কোনো কফি এলো? ছি! ফায়াদ এবার হাসি হাসি মুখে করে টেবিলে দুই হাত ভর করে বসে নীতির মুখের দিকে তাকিয়ে খুব সুইটভাবে বলল, এই কফি রোজ আপনি আমাকে খাওয়ান। নিজের বানানো কফি নিজেই খেতে পারবেন না, আর আমাকে খাওয়াচ্ছেন। নীতি মাথা নিচু করে অপরাধী চোখে তাকিয়ে রইল। সে তো শুধু স্যারের জীবনে মিষ্টতা আনতে চেয়েছিল। নীতির মনোভাব বুঝতে পেরে ফায়াজ কফি দিকে তাকিয়ে ভীষণ নরমভাবে বলল, চিনি বাড়িয়ে জীবনের মিষ্টিটা আসবে না নীতি। সরি স্যার। ফায়াজ চেয়ার থেকে দাঁড়িয়ে তার কেবিনের দরজাটা খুলে বাহিরের রাস্তা দেখিয়ে দিতে দিতে মিষ্টি এক হাসি দিয়ে নীতিকে বলল, সরি শুনবো না, এখন আমাকে একটা পারফেক্ট কফি বানিয়ে এনে দেন, কুইক। নীতি চোরা হেসে বেরিয়ে গেল কফি বানানোর উদ্দেশ্যে। কয়েক কদম এগোতেই পিছু ডাকলো ফায়াজ। নীতি, নীতি পিছু ফিরতেই ফায়াজ বলল, ব্ল্যাক কফি লাগবে না, আপনার মতো করে বানিয়ে আনুন। তবে চিনি 1 চামচের বেশি নয়, বেশি মিষ্টি একসাথে বিষের মতো লাগে। বলেই ফায়াজ কেবিনের ভিতর চলে গেল। নীতি শুনল তার কথা। কফি বানাতে বানাতেই ভাবলো মানুষটা অদ্ভুত। কিসের তার এত কষ্ট, কিসের একাকিত্ব। অপরাজিতা ফায়াদের কাছ থেকে বাসায় ফিরতেই মায়ের সম্মুখে পড়ল। রামিসা বেগম তীক্ষ্ণ চোখে পরখ করছেন। তার মায়ের এমন দৃষ্টি দেখে ভড়কে গেল অপরাজিতা। রামিসা বেগম জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? অপরাজিতা নিজেকে শান্ত রেখে বলল, ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম। হাতে কি? অপরাজিতা এবার ঢোকিলে ব্যাগটা শক্ত করে ধরে বলল, কিছু না আম্মু, ফ্রেন্ডরা ছিল। শুধু তোকে? হাসার চেষ্টা করে বলল, শুধু আমাকে দিবে কেন, সবাইকে দিয়েছি। আচ্ছা, রুমে যা, কাল পরীক্ষা, পড়তে বস। বলেই রুমে চলে গেল। রামিসা মেয়ের যাওয়ার পানে তাকিয়েছিলেন বেশ কিছুক্ষণ। অপরাজিতা রুমে এসে স্বস্তির নিঃশ্বাস নিল। দরজা আটকে ব্যাগটা খুলল সে। খুলে একটা সুন্দর ঘড়ি পেল। কালো রঙের কিছু চকলেট পেল। অনেকগুলো চিরকুট পেল সে। সাথে একটা মোটামুটি বড় বক্স। বক্সটা তালা দেওয়া, কিন্তু চাবি নেই। পুরো ব্যাগ তন্ন তন্ন করে চাবি খুঁজল সে, পেল না। বক্সটা উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখলো বক্সের গায়ে কাগজ আটকানো, লেখা, চাবি আমার কাছে, A+ পেলে পাবে চাবি। লেখাটা দেখে অপরাজিতা মাথায় হাত দিয়ে বসে আছে। এই ডাক্তার তাকে শান্তি দিবে না, পড়তে বাধ্য করেই ছাড়বে। তাকে কিভাবে বাধ্য করা যাবে ধরে ফেলেছে।
নিজের সাথে বকবক করতে করতে তার নজর গেল চিরকুটের দিকে। খুশি হয়ে প্রথম চিরকুটটা খুলল। তাতে লেখা। প্রেমপত্র পড়ার আশা ছেড়ে দাও আপাতত, পরীক্ষার পড়া পড়ো। লেখাটা পড়ে তার মুখটা হাঁ হয়ে গেল। কোথায় চিরকুট পড়ে একটু লাজু ফুটবে মনে, তা না, চিরকুট পড়ে তার মনে হচ্ছে তার সামনে রাখা লাড্ডু কেউ ছিনিয়ে নিয়ে গিয়েছে। একে একে সবগুলো চিরকুট খুলল। সবগুলোতে একই কথা লেখা যে। পড়তে বসো। লাস্ট চিরকুটটা খুলল, তাতে লেখা। উইশ ইউ ভেরি গুড লাক। পড়েই হেসে দিল সে, বিড়বিড় করে বলল। হ্যাঁ হ্যাঁ, বসছি পড়তে। আর কত বলবেন নিরামিষ ডাক্তার? এই ফাইলটা কমপ্লিট করে আমার ডেস্কে নিয়ে যাবেন আগামীকাল সকালে। আর কাল যে মিটিংয়ের অ্যারেঞ্জ হওয়ার কথা ছিল তার কি খবর? উত্তরের জন্য নীতির দিকে তাকিয়ে আছে ফায়াজ, কিন্তু নীতি অন্যমনস্ক। ফায়াজ নীতির দিকে অনুসরণ করে দেখল নীতির দৃষ্টি তার গিটারের দিকে। ফায়াজ ডাকল। মিস নীতি। সাড়া না পাওয়ায় এবার জোরেই ডাক দিল। নীতি। হুড়মুড়িয়ে উঠল নীতি, তাড়াহুড়ো করে পড়ল। জি স্যার। ফায়াজ তার তাড়াহুড়ো দেখে শান্ত করার ভঙ্গিতে বলল। রিল্যাক্স রিল্যাক্স। নীতি লজ্জিত বোধ করল। সে আসলে একটা ভাবনায় ছিল। ফায়াজ উঠে তার গিটারের কাছে গিয়ে একটা গিটার হাতে নিল। তারপর নীতি দিকে এসে পড়ল। গিটারে কি দেখছিলেন? আসলে আমতা আমতা করছে সে। ফায়াজ তাকে অভয় দিয়ে বলল। ভয় পাবেন না, বলুন। নীতি চুলগুলো কানের পিছে গুছে বোকা বোকা হেসে পড়ল। আসলে যেটা বলবো ওইটা খুবই লেম। ফায়াজ ভ্রু কুচকে বলল। এবং কি সেটা? নীতি হাসার চেষ্টা করে বলল। অনেকদিন ধরে ভাবছিলাম একটা গিটার কিনবো, কিন্তু আমি তো বাজাতে পারি না। আমার জাস্ট এমনি ট্রাই করার ইচ্ছে। এরপর তো আর ছুঁয়েও দেখবো না, তাই মাথায় আসলো আমি একটা গিটার বানাবো। কয়েকটা তার বেঁধে দিলেই তো হবে, তাই না? ওটাই দেখছিলাম। ফায়াজ কতক্ষণ নীতি দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল যে নীতি যা বলছে ভেবে বলছে তো। সে নীতিকে কিছু বলতে যাবে তার আগে নীতি উল্টো ঘুরে দিল দৌড়। ফায়াজ যেন এবার আহামক বনে গেল। সে ভেবে পায় না এই মেয়েটা মাঝে মধ্যে এত অদ্ভুত জিনিস ভাবে কিভাবে। নিজের হাতের গিটারের দিকে চোখ পড়তেই হেসে দিল সে। সারা রাত যেন ঘুমই হয়নি অপরাজিতার। টেনশনে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে বারবারই বই ধরলেই মনে হচ্ছে কিচ্ছু পড়ে না, অথচ সে সব পড়েছে। মাকে এ কথা বললেই মা দিল এক ঝাড়ি। বলে কি না, এক্সামের আগে ফালতু কথা বলতে না। বাবাকে বলতেই বাবা বলে, এসব কিছু না, তুমি রিল্যাক্স করো। তার রিল্যাক্সটাই তো আসছে না। তার উপর আরেকটা সমস্যা হচ্ছে, দুনিয়া যত পাপ করেছে সব তার আজকেই মনে আসছে। মনে হচ্ছে ওগুলোর শাস্তি এই পরীক্ষায় পাবে না তো। বই হাতে ধরলেই যেন লাগে এগুলো সে পড়েনি, আবার বই হাতে না নিলে লাগে সে সময় নষ্ট করছে। আবার কিছু টপিক আছে যেগুলো পড়তে গেলে মনে হয়, কিন্তু বই বন্ধ করলে মনে আসে না। সব মিলিয়ে মাথাটা জগা খিচুড়ি হয়ে আছে। অবশেষে বাবার সাথে পরীক্ষার কেন্দ্রে আসলো সে। শিক্ষার্থীদের ভিড় বাহিরে, সবাই মুখেই চিন্তার ছাপ। অপরাজিতা আশেপাশে তাকাচ্ছে। কাউকে দেখতে চাওয়ার বৃথা আশা আজ দেখতে পাবে না জেনেই গতকাল গিয়েছিল সে। তবুও অবচেতন মন যেন সব কিছুতেই তাকে পাশে চায়। আসিফ ইসলাম মেয়েকে বারবার অভয় দিচ্ছে, উপদেশ দিচ্ছে। অপরাজিতা মনোযোগ দিয়ে শুনছে বাবার কথা। সকল শিক্ষার্থীদের ভিতরে ঢোকার কথা বলা হয়েছে। অপরাজিতা ভিতরে ঢোকার আগে বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু দোয়া করো যাতে আমি সব কমন পাই। মেয়ের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বললেন, হে আমেল্লা। বাবাকে ছেড়ে দিতেই অপরাজিতার চোখ পড়ল বাবার পিছনেই কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার পানি। সে তাকাতেই দূরে দাঁড়ানো ব্যক্তিটি হাসি মুখে
থামস আপ দেখিয়ে উইশ করলো। চওড়া হাসি ফুটলো অপরাজিতার মুখে। সামনে বাবা আর তার একটু দূরেই প্রিয় মানুষ। পরীক্ষা ভালো না হয়ে যাবে কোথায়? খুশিতে অপরাজিতা বাবাকে আবারও জড়িয়ে ধরে আলতো করে আসিফ ইসলাম মেয়ের কাণ্ডে হেসে দেয়। তাকে তাড়া দিয়ে বলে, এবার যাও আমি যান, ভালোভাবে এক্সাম দেবে। খুশি মনে অপরাজিতা ভিতরে গেল। ভিতরে যাওয়ার আগে আরও একবার পিছে তাকিয়ে দেখেছিল অপরাজিতার কাণ্ডে দূরে দাঁড়িয়ে থাকা ফায়াদের মুখেও হাসি ফুটে উঠেছে। সে বুঝে গিয়েছে ছোট এই মেয়েটা গভীরভাবে ভালোবাসতে জানে। সে এটাও বুঝতে পারে যে এই ভালোবাসাকে নিজের দুর্বলতা নয়, শক্তি হিসেবে নেয় মেয়েটি। না হয় আজকাল অনুভূতিতে ডুবে ছেলে মেয়েদের পড়াশুনো লাটে উঠেছে, অথচ অপরাজিতা সেই অনুভূতিকেই অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাচ্ছে। মেয়েটা চঞ্চল হলেও বোকা নয়, কিন্তু ফায়াদ তাকে বোকা বলে কারণ বোকা মেয়েটা জানেই না যে সে একজনের মনের বাগানে ভালোবাসার অপরাজিতা ফুল ফুটিয়ে তুলেছে ধীরে ধীরে।